হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 7 এর রায়োমেটের প্রশ্নবিচিত্রা 2025 এর অঙ্কের সেকেন্ড সেমেটিভ এভ্যালুয়েশনে যে 3 নম্বর স্কুল আছে, এটা নালিনী বিদ্যা মন্দির এইচএস এর 1 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথমত থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। তো এখানে 1 দাগে আছে কোনটি সর্বসমতা সত্য। এখানে দুখানা সত্য দেওয়া আছে, এস 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 এ এ এ। অ্যাকচুয়ালি তিনখানা কোণ পরপর যদি দুটো ত্রিভুজের তিনখানা সদৃশ কোণ পরপর সমান হয়, তাহলে কিন্তু ত্রিভুজ দুটি সর্বসম হয় না, কিন্তু সদৃশ বাহু তিনটি সমান হলে সদৃশ কোণই হয়, এই সর্বসম হয়। তাহলে সর্বসম সত্য হলো এস এস এস। দুইয়ে আছে 1.23457, 1.23457 এর 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান 1 দশমিক, আচ্ছা 1 2 3 4, 4 দশমিক মানে 5 পর্যন্ত রাখতে হবে। পরের সংখ্যাটা যেহেতু 7 আছে, তাহলে 5-এর চেয়ে বেশি 7টা, তাহলে 5টা 1 বেড়ে 6 হয়ে যাবে। 2 3 4 6। তারপরে আছে সমান্তরাল সরলরেখা একান্তর কোণ ড্যাশ হয়, সমান হয়। ওখানে হবে সমান। তারপরে আছে একটি ত্রিভুজের কটি মধ্যমা থাকে? একটি ত্রিভুজের 3টি মধ্যমা থাকে। তারপরে দেখো, তারপরে আছে শূন্যস্থান পূরণ করো। a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এই শূন্যস্থানে হবে বি স্কয়ার হবে। তারপরে 2 4 7 সেমি বাহুবিশিষ্ট ত্রিভুজ আঁকা সম্ভব কি? এখানে আমরা জানি যে দুটো ছোট বাহু দুটো যোগ করলে যদি বড় বাহু অপেক্ষা বেশি হয় বা বড় হয়, তাহলে কি হবে? তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব হবে। কিন্তু যদি বড় বাহু অপেক্ষা ছোট হয়, তাহলে কিন্তু আর ত্রিভুজ আঁকা সম্ভব হবে না। তাহলে ছোট বাহু দুটো যোগ করে আগে দেখব যে কত আসছে। ক্ষুদ্রতম বাহু দুটির যোগফল সমান এখানে 2 প্লাস 4 সেমি সমান 6 সেমি, আর বড় বাহুটা দেওয়া আছে 7 সেন্টিমিটার। তাহলে 6 সেমিটা 7 সেমির চেয়ে ছোট, তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তারপরে 7 দাগে আছে বিপ্রতীপ কোণ পরস্পর ড্যাশ হয়, সমান হয়। তাহলে বিপ্রতীপ কোণ পরস্পর সমান হয়, এখানে হবে সমান। আচ্ছা, নেক্সট আছে রুট 625/169। রুট 625/169, 25-এর বর্গমূল 625 আর 13-র বর্গমূল 169। 13 × 13, 13 পূর্ণ 12/13। তারপরে আছে যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। 70 মিটার লম্বা একটি ট্রেন 75 কিমি বেগে যায়। 105 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটি কত সময় নেবে? তাহলে 105 মিটার প্ল্যাটফর্ম যদি অতিক্রম করতে হয়, ট্রেনটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করবেই, প্লাস নিজের দৈর্ঘ্য ও অতিক্রম করবে। তাহলে মোট দৈর্ঘ্য, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের নিজের দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য ঘন্টায় 75 কিমি বেগে কত সময় যেতে পারে সেটা হিসাব করতে হবে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্য 70 আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 105। ট্রেন আছে এখানে 70 মিটার লম্বা আর প্ল্যাটফর্মে 105 মিটার, তো এটা হয়ে গেল 175 মিটার। তাহলে ট্রেনটি 1 ঘন্টায় 75 কিমি যায়, তাহলে 175 মিটার যেতে কত সময় নেয় সেটা বের করতে হবে। ট্রেনটি
75 কিমি, তো 75 কিমি না লিখে আমি 75,000 মিটার লিখি। 75,000 মিটার পথ চাই, 1 ঘন্টায় বলা আছে, তো আমি 1 ঘন্টায় লিখব না, সেকেন্ডে লিখব, অর্থাৎ 3600 সেকেন্ডে বা 3600 সেকেন্ডে। 1 মিটার পথ যাই সমান 3600, আর নিচে হবে 75,000, তারপরে যেতে হবে 175 মিটার পথ, তার জন্য সময় লাগবে 3600, তার সঙ্গে 175 গুণ করতে হবে এবং নিচে 75,000। তো এইভাবে একটা করে শূন্য, দুটো করে শূন্য কেটে দিলাম, 9। আচ্ছা, তাহলে এখানে যদি কাটাকুটি করি 3 দিয়ে, 3 বারং 36, 3 25 75, 25 দিয়ে কাটাকুটি করলে এখানে 175 আছে, অর্থাৎ 7 25 175, তাহলে 12 থাকছে এবং 7 থাকছে, 7 বরং 84 সেকেন্ড। তো 84 সেকেন্ড সমান আমরা লিখতে পারি যে 60 সেকেন্ড প্লাস 24 সেকেন্ড, তাহলে 84 হলো। 60 এই কারণে লিখেছি কারণ 60 সেকেন্ড 1 মিনিট হয়, আমরা জানি, সমান 1 মিনিট 24 সেকেন্ড। অতএব 1 মিনিট 24 সেকেন্ডে প্ল্যাটফর্মটি অতিক্রম করবে। নেক্সট আছে 35/42কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল এর বর্গমূল 2 হবে। তাহলে গুণফলের বর্গমূল যদি 2 হতে হয়, তাহলে গুণফলটা হবে 2 এর বর্গ, অর্থাৎ 4। গুণফল সমান গুণফল সমান 2 এর স্কোয়ার, অর্থাৎ 4। তো কোন ভগ্নাংশ দিয়ে ভাগ করলে 4 হবে, বা 35/42কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে 4 হবে। তাহলে এক কাজ করতে হবে, 35/42 একে ভাগ করতে হবে 4 দিয়ে, সমান 35/42 ইন্টু, এটা গুণ চিহ্ন দিলে উল্টে লিখতে হবে 1-এর 4, সমান 7 দিয়ে কাটাকুটি করলে 5 7 35, 6 7 42, 5 1 5, 4 6 24, তাহলে এটা হলো 5/24। 5/24 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, নেক্সট আছে একটি আয়তক্ষেত্রাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 30 মিটার ও 18 মিটার হলে 3 ডেসিমিটার বর্গ কতগুলি টালি লাগবে ঘরটির মেঝে বাঁধাতে। তো এখানে প্রথমে মেঝের ক্ষেত্রফল বের করে নিতে হবে, তারপর একটা টালির ক্ষেত্রফল বের করে নিতে হবে, তারপরে টালির ক্ষেত্রফল দিয়ে মেঝের ক্ষেত্রফলকে ভাগ করলে টালির সংখ্যা পাওয়া যাবে। তাহলে মেঝের দৈর্ঘ্য লিখে নিই, যেহেতু টালির ক্ষেত্রফল ডেসিমিটারে আছে, তাহলে মেঝের দৈর্ঘ্য ডেসিমিটারে লিখব। মেঝের দৈর্ঘ্য এটা আছে 30 মিটার, আর 10 দিয়ে গুণ করতে হবে ডেসিমিটার করার জন্য, তাহলে 300 ডেসিমিটার। প্রস্থ সমান 18 মিটার, সমান 10 দ্বিগুণ করলে 180 ডেসিমিটার। আচ্ছা, ক্ষেত্রফল আমরা জানি যে আয়তাকার মেঝে, তাহলে ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ ডেসিমি। 3 18 54, 54,000 বর্গ ডেসিমি হলো। এরপরে একটা টালির ক্ষেত্রফল বের করতে হবে। প্রতিটি টালির ক্ষেত্রফল, টালি 3 ডেসিমিটার আছে, তাহলে 3-এর স্কোয়ার বর্গ ডেসিমি, তাহলে সমান 9 বর্গ ডেসিমি। তাহলে 54,000কে 9 দিয়ে ভাগ করতে হবে। টালির সংখ্যা
টালির সংখ্যা সমান ৫৪,০০০ ভাগ ৯ টি। ৬ নং ৫৪ সমান ৬,০০০, তাহলে টালি লাগবে ৬,০০০টি। নেক্সট আছে একটি জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, ক্ষেত্রফল ৫৭৮ বর্গমিটার, জমিটির দৈর্ঘ্য প্রস্থ কত হবে? তাহলে প্রস্থ যদি আমি এক্স ধরি, দৈর্ঘ্য হবে 2x, আর ক্ষেত্রফল এক্স আর 2x গুণ করব, সেটা ৫৭৮ দেওয়া আছে। এখান থেকে এক্স এর মান বেরিয়ে যাবে, আবার 2x এর মানও বেরিয়ে যাবে। মনে করি এখানে জমির দৈর্ঘ্য, একটি জমির দৈর্ঘ্য, অর্থাৎ মনে করি জমিটির প্রস্থ সমান x মিটার ও দৈর্ঘ্য সমান 2x মিটার। অতএব ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা দেওয়া আছে ৫৭৮, বা এক্স আর 2x আর x গুণ করে 2x স্কোয়ার সমান 578, বা এক্স স্কোয়ার সমান 578, তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে সমান 289 সমান 17 তার স্কোয়ার, এক্স স্কোয়ার সমান 17 তার স্কোয়ার, বা এক্স ইজ ইকুয়াল টু 17 ও 2x ইজ ইকুয়াল টু 17 ইন্টু 2, এটা হলো 34। তো এখানে প্রশ্ন আছে কি, যে দৈর্ঘ্য প্রস্থ কত হবে? অতএব জমিটির দৈর্ঘ্য সমান 34 মিটার ও প্রস্থ সমান 17 মিটার। √5 এর বর্গমূল নির্ণয় করো 2 দশমিক স্থান পর্যন্ত। 2 দুগুণে 4, 1 দশমিক নিয়ে দুটো শূন্য নিতে হবে। 2 এর ডবল 4, তাহলে 2 দিয়ে দিলে 4 দুগুণে 8, 42 দুগুণে 84, এটা হলো 6 হাতে 1 9 1, দশমিকের জন্য দুখানা শূন্য পাবো, আর 22 এর ডবল 44, 2 দিয়ে দিলে 4 দুগুণে 8, 3 দিয়ে দিলে 3 4 12, 4 দিয়ে দিলে 4 4 16, 3 দিয়ে দেবো, 3 3 9, 3 4 12, 2 হাতে 1, 3 4 12 আর হাতে 1 ছিল, তাহলে 13, এখানে 1 পেলাম, 3 3 আর 7 দিলে 10 হয়, 3 আর 7 দিলে 10, হাতে 1 4 4 আর 2, 2 দশমিক স্থান পর্যন্ত বলা আছে, তাহলে আমাকে আর একটা সংখ্যা নিতে হবে দশমিকের পরে। দুটো শূন্য পেলাম। এবার 2 2 3 এর ডবল করলে 4 4 6, এখানে আছে 27,000, এখানে আছে কোনো সংখ্যা দিলে 4,000 4,500 মতো হবে। তাহলে 4 4 16, 4 5 20, 5 5 25, দেখি 5 দিয়ে বা 4 দিয়ে হতে পারে। 4 4 6 আছে, যদি 5 দিই, এখানে 5 দিতে হবে, তাহলে 5 5 25 এর 5 হাতে 2, 5 6 30 এর 2 32 হাতে 3, 4 5 20 23 এর 3 হাতে 2, 5 4 5 20 22, এরকম আসছে, এখানে 22,000 হচ্ছে। আর যদি 6 দিয়ে দিই, 4 4 6 6, 6 6 36 এর 6 হাতে 3, 6 6 36 আর 3 39, 39 এর 9 হাতে 3, 4 6 24 25 26 27, 27 এর 7 হাতে 2, 4 6 24 25 26, তো 6 দিয়ে দিলে 2 6 7 9 6, এখানে হলো 4 হাতে 1 10 0
হাতে 1, 8, 8 আর 3 11, 8 আর 3 11, হাতে 1, 7, 7 আর 0 দিলে 7। তাহলে আমি পেলাম 2.3236। এরপরে আরও ভাগ এভাবে কন্টিনিউ চলবে। তো যেহেতু 2 দশমিক স্থান পর্যন্ত নিতে হবে, তাহলে √5 এর 3টে সংখ্যা নিলাম দশমিকের পরে, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান 2.23। 2.23, এখন পরের সংখ্যাটা যেহেতু 5-এর চেয়ে বড়, তাহলে 3টা 4 হয়ে যাবে, 2.24। যেহেতু আসন্ন মান কথাটা লিখেছি, এখানে প্রায় লিখব না। আর যদি আসন্ন মান কথাটা না লিখি, তাহলে কিন্তু এখানে প্রায় লিখতে হবে। তাহলে এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল। একটি ট্রেন 4 সেকেন্ডে একটি পোস্ট ও 20 সেকেন্ডে একটি 264 মিটার সেতু অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ কত হবে? তাহলে এখানে যদি একটা পোস্টকে অতিক্রম করে 4 সেকেন্ডে, অর্থাৎ ট্রেন নিজের দৈর্ঘ্য যায় 4 সেকেন্ডে, আর 20 সেকেন্ডে সেতু অতিক্রম করছে, তার মানে 20 সেকেন্ডে অতিক্রম করছে নিজের দৈর্ঘ্য প্লাস এই সেতুর দৈর্ঘ্য। এই দুই বিয়োগ করলে আমরা সেতু কত সময় অতিক্রম করবে সেটা বের করতে পারবো। সেখান থেকে ট্রেনের দৈর্ঘ্য এবং ট্রেনের গতিবেগ পেয়ে যাব। তাহলে বিয়োগ নিচে নিচে লিখি যাতে করে বিয়োগ করা যায়। ট্রেনটি প্রথমে আছে 20 সেকেন্ডে পথ যায় সেতু অতিক্রম করে, তাহলে 20 সেকেন্ডে পথ যায় সমান সেতুর দৈর্ঘ্য না লিখে এখানে সেতুর দৈর্ঘ্য দেওয়া আছে 264 মিটার, তাহলে 264 মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য দেওয়া নেই, সুতরাং এখানে ট্রেনের দৈর্ঘ্য। আর এখানে 4 সেকেন্ডে ট্রেনটি 4 সেকেন্ডে পথ যায় সমান, এখানে কেবল ট্রেনের দৈর্ঘ্য হবে, তাহলে বিয়োগ করলে কি পাই দেখি। 20 সেকেন্ড থেকে 4 সেকেন্ড বিয়োগ করলে 16 সেকেন্ড। ট্রেনটি 16 সেকেন্ডে পথ যায়, বিয়োগ যেহেতু করছি তাহলে ট্রেনের দৈর্ঘ্য কেটে যাবে 264 মিটার। তাহলে 16 সেকেন্ডে পথ যায় 264 মিটার পেয়ে গেলাম। ট্রেনের গতিবেগ বের করতে গেলে আমাকে 1 ঘন্টায় কত পথ যায় সেটা বের করতে হবে। তাহলে 1 ঘন্টা মানে হলো 3600 সেকেন্ড। তাহলে ট্রেনটি 1 সেকেন্ডে পথ যায় সমান 264, নিচে আসবে এই 16, এবং 1 ঘন্টায় কত পথ যায় বের করব। 1 ঘন্টা মানে আমরা জানি 3600 সেকেন্ড। 36 সেকেন্ডে পথ যায় সমান 264 ইন্টু 3600/16। তো 4 দিয়ে কাটলে 4 × 4 = 16, 4 নং 36, তাহলে 900 হলো। আর 4 এবং 264 ভাগ করা যাবে। আচ্ছা, 4 দিয়ে যেহেতু 26 আছে, 4 ছক 24, 26 থেকে 24 গেলে 2 থাকে, 2 এর পিঠে 4 24, আবার 4 ছক 24, তাহলে 66900, এটা মিটারে কিন্তু, সমান 6 নং, দুটো শূন্য আছে, দুটো শূন্য বসিয়ে দিলাম। 6 নং 54, 4 হাতে 5, 6 নং 54 আর 5, 55, 56, 57, 58, 59, তো এটা হলো 59 মিটার। যদি কিমিতে চাই, 1000 দিয়ে ভাগ করতে হবে, সেক্ষেত্রে হবে এত কিমি। তাহলে ট্রেনটির গতিবেগ, অতএব ট্রেনটির গতিবেগ 59.4 কিমি, আর এটা যাচ্ছে 3600 সেকেন্ড, অর্থাৎ 1 ঘন্টায়, তাহলে কিমি পার ঘন্টা।
তাহলে গতিবেগ পেয়ে গেলাম। এখন ট্রেনটির দৈর্ঘ্য বের করতে হবে। তো ট্রেনটির দৈর্ঘ্য বের করতে গেলে আমরা এই লাইনটাকে কাজে লাগাবো। ট্রেনটি 20 সেকেন্ডে কত পথ যাচ্ছে বের করতে হবে। তো এখান থেকে 16 সেকেন্ডে পথ যাচ্ছে 264 মিটার, এটা আমরা জানি। তাহলে এটা পুনরায় লিখব। ট্রেনটি 16 সেকেন্ডে পথ যায় সমান 264 মিটার। তো আমরা জানি যে 20 সেকেন্ডে ট্রেনের নিজের দৈর্ঘ্য যাচ্ছে প্লাস সেতুর দৈর্ঘ্য যাচ্ছে। তাহলে 1 সেকেন্ডে পথ যায় সমান 264 ভাগ 16 মিটার, এবং ট্রেনটি 20 সেকেন্ডে পথ যায় 264 ইন্টু 20/16। তাহলে 4 দিয়ে কাটলে 4 4 16, 4 5 20, আর এটা 4 দিয়ে কাটলে 66। 5 ছক 30 শূন্য, হাতে 3, 5 ছক 30 আর 3 33। তাহলে এটা 330 মিটার। তাহলে এর মধ্যে কি আছে? এর মধ্যে ট্রেনের দৈর্ঘ্য আছে প্লাস সেতুর দৈর্ঘ্য আছে। অতএব ট্রেনের দৈর্ঘ্য কি, এখান থেকে সেতুর দৈর্ঘ্যটা বিয়োগ করলে ট্রেনের দৈর্ঘ্য পাবো। ট্রেনের দৈর্ঘ্য সমান 330 মাইনাস 264 মিটার। 330 থেকে 264 বিয়োগ করতে হবে। তাহলে 4 আর 6 দিলে 10, হাতে 1, 7, 7 আর 6 দিলে 14, তাহলে সমান 66 মিটার। এটা ট্রেনটির দৈর্ঘ্য। তাহলে এটা ছিল 2 এর 6। 2 এর সাথে আছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 14/15 এবং তাদের ভাগফল 35/24 হলে সংখ্যা দুটি কী কী? তাহলে যদি দুটি সংখ্যার গুণফল আর ভাগফল দেওয়া থাকে, সেই গুণফলকে এবং ভাগফলকে যদি গুণ করা হয়, তাহলে আমরা প্রথম সংখ্যাটার বর্গ পাই। অর্থাৎ গুণফল হল দুটি সংখ্যা যদি XY হয়, X আর Y হয়, তাহলে একটা সংখ্যা X, একটা সংখ্যা Y, এটা হলো গুণফল, আর ভাগফল হচ্ছে X/Y। তাহলে গুণফল এবং ভাগফল গুণ করছি, y কেটে যাচ্ছে, পাচ্ছি x²। তাহলে কি হলো? তাহলে গুণফল এবং ভাগফল যদি আমরা গুণ করি, তাহলে আমরা প্রথম যে সংখ্যা, সেই সংখ্যাটার বর্গ পাই। তাহলে প্রথম সংখ্যাটির বর্গ সমান গুণফল ইন্টু ভাগফল সমান, প্রশ্নে এখানে গুণফল দেওয়া আছে 14/15 ইন্টু এখানে ভাগফল দেওয়া আছে 35/24। 15 5 দিয়ে গেলে 3 5 15, 5 7 35, আর 7 2 14, 2 দিয়ে কাটছি, 12 2 24। তাহলে পেলাম 7 7 49, আর নিচে 3 12 36। তাহলে 49, 7 আর 36 এক্ষেত্রে 6, স্কোয়ার করে লেখা যায় 7 7 49 চচক 36। তাহলে প্রথম সংখ্যার বর্গ যদি 7/6 হোল স্কোয়ার হয়, অতএব প্রথম সংখ্যা হবে, প্রথম সংখ্যাটি সমান 7/6। আচ্ছা, আবার সংখ্যা দুটি গুণফল আছে 14/15। আবার সংখ্যা দুটি গুণফল সমান 14/15। অতএব দ্বিতীয় সংখ্যা সমান এই 14/15কে প্রথম সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। সমান 14/15, আর প্রথম সংখ্যা বেরিয়েছে 7/6 সমান 14/15
ভাগ চিহ্ন কি গুণ চিহ্ন করলে এটা উল্টে লিখব, 7 দুগুণে 14 2, আর 2 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 5 15, তাহলে 2 দুগুণে 4 হলো, আর নিচে হলো 5। এটা হলো দ্বিতীয় সংখ্যা। এরপর 3 এর 1। 3 এর 1 আছে 2x স্কয়ার মাইনাস 13 এর বর্গ নির্ণয় করো। এর বর্গ তাহলে সমান 2x স্কয়ার মাইনাস 13 তার হোল স্কয়ার লিখতে হবে। 2x স্কয়ার a এবং 13 কে b ভাবলে a মাইনাস b হোল স্কয়ার। সূত্র আমরা জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, যেখানে b এর জায়গাতে 13 বসবে আর a এর জায়গাতে বসবে 2x স্কয়ার। তাহলে হলো 2 দুগুণ 4 x স্কয়ার, তার স্কয়ার করলে x টু দি পাওয়ার 4, 4x টু দি পাওয়ার 4 মাইনাস 2 দুগুণ 4, 4 13 52, 52 x স্কয়ার প্লাস 13 13 169। এরপরে 3 এর 2। 3 এর 2তে আছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো। a সমান 1 দেওয়া আছে, এর মান বের করতে হবে। 64a স্কয়ার প্লাস 16a প্লাস 1, তাহলে এটাও a প্লাস b হোল স্কয়ার সূত্রে ভাঙতে হবে, a প্লাস b হোল স্কয়ার সূত্রে আকারে সাজাতে হবে। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সবকটা সংখ্যা প্লাস আছে তাই a প্লাস b হোল স্কয়ার সূত্র ব্যবহার করে একটু সাজিয়ে নেব বা সূত্রের আকারে লিখে নেব। এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস, তাহলে এখানে 1 আছে 1 স্কয়ার মানে 1, এখানে 64 8 8 64 a স্কয়ার আছে, তাহলে 8a তার হোল স্কয়ার করলে 8 8 64 স্কয়ার, তাহলে পেলাম a সমান 8a আর b সমান 1 পেলাম। তো এখানে হবে 8a প্লাস 1 তার হোল স্কয়ার। আচ্ছা, মাঝখানটা মিললো কিনা দেখি, এটা এর সাথে মিলছে, এটা এর সাথে মিলছে, আর আর দুগুণে 16, 16 একে 16, 16a ছিল, 16a আছে। আবার দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এই আকারে সাজানো হলো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সেই জন্য লিখেছি 80 প্লাস 1 তার হোল স্কয়ার। এখন এর মান 1 আছে, তো সেটা বসালে 8 ইন্টু 1 প্লাস 1 তার হোল স্কয়ার, এখানে a সমান 1 বসিয়ে পাই। তো 8 1 কে 8 প্লাস 1 তার হোল স্কয়ার, অর্থাৎ 9 তার হোল স্কয়ার, 9 নং 81। এরপর 3 দাগে আছে 2a প্লাস 1/3 ইজ ইকুয়াল টু 6, তাহলে 2a স্কয়ার প্লাস 1/9 স্কয়ার এর মান কত? এটাও সোজা। তো 2a প্লাস 1/3a এটা সমান 6 দেওয়া আছে, এই মানটা কাজে লাগবে। আমার মান বের করতে হবে 4a স্কয়ার প্লাস 1/9a স্কয়ার এর মান বের করতে হবে। তো 4a স্কয়ার, এখানে 2a তার হোল স্কয়ার লিখতে পারি, আর 9a স্কয়ার 1/3a তার হোল স্কয়ার লিখতে পারি, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রে ভাঙতে হবে। a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র জানি, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। a উপর নিচে কেটে গেল, তাহলে 2a প্লাস 1/3a এর মান 6 আছে, 6 বসিয়ে দিলাম। 2 দুগুণে 4, 4 1 কে 4, 4/3, যেহেতু 2a প্লাস 1/3a সমান 6, তাহলে 6 ছক 36 মাইনাস 4/3, তাহলে এটা হবে 36 নিচে 1, 1 আর 3 লসাগু 3, 1 দিয়ে 3কে ভাগ করলে 3 হয়, 3 দিয়ে 36কে গুণ, তাহলে 3 36 সঙ্গে 108 মাইনাস 3 দিয়ে 3কে ভাগ করলে 1 হয়, 4 1 কে 4, 108 থেকে 4 বিয়োগ করলে 104/3, 3 দিয়ে 104কে যদি ভাগ করা হয় 3 3 9, 3 4 12,
তাহলে 34/2/3, তাহলে সমান 34/2/3। এরপরে 3-4 দাগ। তিনের চারে আছে, আচ্ছা 3-4 আছে সূত্রের সাহায্যে 99 এর বর্গ নির্ণয় করো। 99 এর বর্গ সমান 99 তার হোল স্কয়ার। এখন 99কে আমরা লিখতে পারি 100 - 1 তার হোল স্কয়ার। এটা এ আর এটা বি ভাবলে সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। বি জায়গাগুলোতে 1 বসাবো আর এ জায়গাগুলোতে 100 বসাবো। তাহলে 100 × 100 অর্থাৎ একের পিঠে 4টে শূন্য, 2 1 কে 2, তার সাথে 100 গুণ করলে 200 প্লাস 1 1 কে 1। তো এর সাথে 1 প্রথমে যোগ করি, তাহলে এটা হবে তার থেকে 200 বিয়োগ। এটা হলো 1 0, 2 আর 8 দিলে 10, হাতে 1 9, তাহলে সমান 9 8 0 1। তারপরে আছে কে এর কোন মানের জন্য এটি পূর্ণবর্গ হবে। তাহলে হলো a স্কয়ার প্লাস 2ak প্লাস 1/9। এখন এই দুটো সংখ্যা কাছাকাছি আনলে দেখতে পাচ্ছি a স্কয়ার প্লাস 1/9 প্লাস 2ak। এখন a হোল স্কয়ার 1/9 আমরা 1/3 তার হোল স্কয়ার লিখতে পারি, প্লাস 2ak আছে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রে যদি ভেঙে দিই, আমরা জানি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস 2ak তো আছেই, বা তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার আমরা দুটো সূত্র জানি, a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এটা একটা সূত্র আছে। আর একটা আছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে এখানে মাইনাস দিলে এখানে প্লাস, তাহলে সমান a এখানে প্লাস বা মাইনাস 1 এর 3 হোল স্কয়ার মাইনাস প্লাস 2 1 কে 2, 2a/3 প্লাস 2ak। তাহলে পূর্ণবর্গ যদি হতে হয় তাহলে এই পার্টটা না থাকলে তবে এটা পূর্ণবর্গ হবে। তাহলে প্রশ্নানুসারে মাইনাস প্লাস 2a/3 প্লাস 2ak এটা সমান 0 হতে হবে, বা 2ak সমান এই সংখ্যাটাকে সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাব, তাহলে চিহ্ন পাল্টে প্লাস মাইনাস 2a/3, দুই দিক দিয়ে a কেটে দিলাম, তাহলে পেলাম বা কে সমান প্লাস মাইনাস 2/3, তার নিচে আবার 2 যাবে, 2 2 কেটে দিলে সমান প্লাস মাইনাস 1/3। তাহলে কে এর মান হলো প্লাস মাইনাস 1/3। এরপরে 6 দাগে আছে, দেখো 6 আছে, আচ্ছা 6 পরেশবাবু মাসে 8x টাকা আয় করেন, তিনি প্রতি মাসে 3x - 15 টাকা ব্যয় করেন, তার মাসিক সঞ্চয় কত? তাহলে আয় থেকে ব্যয় বিয়োগ করলে মাসিক সঞ্চয় আমরা পেয়ে যাব। তাহলে ওনার নাম হলো পরেশবাবু। পরেশবাবুর মাসিক আয় সমান 8x টাকা। মাসিক ব্যয় সমান 3x - 15 টাকা, অতএব মাসিক সঞ্চয় সমান
এই যে আয় তার থেকে ব্যয়টা বিয়োগ করতে হবে। সমান 8x মাইনাস 3x মাইনাস এ প্লাস 15 টাকা। 8x থেকে 3x বিয়োগ করলে 5x প্লাস 15 টাকা। যদি 5 কমন নিই তাহলে x প্লাস 3 x 5 ইন্টু এক্স প্লাস 3 টাকা। এটা হলো পরেশবাবুর মাসিক সঞ্চয়। এরপরে 4 দাগে আছে একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করা যার প্রত্যেকটি বাহু 6 সেন্টিমিটার। তাহলে এখানে প্রথমে যে কোনো মাপের একটা সরলরেখা নিয়ে নিতে হবে। আর এখানে একটা 6 সেন্টিমিটার মাপের সরলরেখা নিয়ে নিতে হবে। তাহলে যেহেতু ত্রিভুজটা আঁকবো, এখানে bx নাম দিলাম। এখন এই যে 6 সেন্টিমিটার মাপের সরলরেখা নিয়েছি, এই 6 সেন্টিমিটার মাপ নিয়ে বি বিন্দুতে বসিয়ে এখানে কেটে নিলাম, এর নাম হলো সি। বি বিন্দুতে বসিয়ে উপর ফাঁকা জায়গায় একটা বৃত্তচাপ আঁকবো, সি বিন্দুতে বসিয়ে ওই ফাঁকা জায়গাতে আর একটা বৃত্তচাপ আঁকবো। যেখানে ছেদ করলো বৃত্তচাপ দুটি, নাম দিলাম এ। তাহলে এ বিন্দুর সাথে বি বিন্দু যুক্ত করতে হবে, আর এ বিন্দুর সাথে সি বিন্দু যুক্ত করতে হবে। তাহলে এবিসি একটা সমবাহু ত্রিভুজ তৈরি হবে। তারপরে 4 দাগে আছে, 4-2 দাগে পিকিউআর একটি ত্রিভুজ অঙ্কন করো যার পিকিউ সমান 6 সেন্টিমিটার। ওয়াই পিকিউআর একটি ত্রিভুজ অঙ্কন করো যার পিকিউ সমান 6 সেন্টিমিটার, ওয়াই আর সমান 5 সেন্টিমিটার এবং পিকিউআর কোণ সমান 60 ডিগ্রি। তো এটা কিউআর, এটা হয়তো কিউআর প্রিন্টিং মিস্টেক হয়েছে। তো 6-5 সেন্টিমিটার বাহু বা 6 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার মাপের দুটো সরলরেখা এখানে নিয়ে নিতে হবে। এটা হলো 5 সেন্টিমিটার আর এটা হলো 6 সেন্টিমিটার। তো প্রথম যে 6 সেন্টিমিটার আছে এটা পিকিউ, আর যেটা 5 সেন্টিমিটার আছে এটা কিউআর। আর কোণ পিকিউআর সমান 60 ডিগ্রি দেওয়া আছে। তো এখানে ত্রিভুজটা আঁকতে শুরু করি। এখন প্রথমে যে কোনো মাপের একটা এখানে সরলরেখা নিয়ে নিতে হবে। যে কোনো মাপের সরলরেখা নিয়ে নিলাম, এর নাম দিলাম কিউ এক্স। এখন যে কোণ বলা আছে পিকিউআর, এটা 60 ডিগ্রি। তাহলে এখানে একটা 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তাহলে এর নাম দিলাম ওয়াই। এখন আচ্ছা, এটা কিউআর 5 সেন্টিমিটার, পি থেকে কিউ পর্যন্ত 6 সেন্টিমিটার। তাহলে উপরে কোথায় পি আছে জানি না, বাট পি থেকে কিউ পর্যন্ত সেটা 6 সেন্টিমিটার হবে। তাহলে 6 সেন্টিমিটার বাহুর মাপ নিয়ে কিউ বিন্দু থেকে কিউ ওয়াই থেকে পি কিউ অংশ কেটে নেওয়া হলো, এটা পি। আর কিউ আর 5 সেন্টিমিটার বলা আছে, তো এই 5 সেন্টিমিটার মাপ নিয়ে কিউ এক্স থেকে কিউ আর অংশ কেটে নেওয়া হলো। এরপরে পি এবং আর বিন্দু যোগ করলে আমরা পিকিউআর ত্রিভুজ পাবো। এখানে পিকিউআর ত্রিভুজ পেয়ে গেলাম। এরপরে আছে এবিসি একটি ত্রিভুজ আঁকো যার এবি সমান 5.5 সেন্টিমিটার, বিসি সমান 5 সেন্টিমিটার এবং সিএ সমান 6 সেন্টিমিটার। মানে 3টি বাহু দেওয়া আছে, 3টি বাহু ব্যবহার করে একটা ত্রিভুজ আঁকতে হবে। তো এখানে 5.5, 5 এবং 6। প্রথমে এটা 5.5, তারপর একটা 5, তারপর একটা 6।
তাহলে 3 মাপের 3খানা সরল রেখা নিয়ে নিলাম। তো প্রথম যে বাহুটা এটা এবি, তারপরটা আছে যেটা 5 সেন্টিমিটার, এটা ইজ বিসি, আর 6 সেন্টিমিটার যেটা আছে এটা আছে সিএ। তাহলে ত্রিভুজটা আঁকার জন্য যে কোনো মাপের সরলরেখা প্রথম নিয়ে নিতে হবে। এখানে একটা যে কোনো মাপের সরলরেখা নিয়ে নিয়েছি, এর নাম দিলাম বিএক্স। এখন বিসি যে মাপটা আছে বিসি, তাহলে এখান থেকে সি বিন্দু পাবো, বিসি মাপ নিয়ে বিএক্স থেকে বিসি অংশ কেটে নেওয়া হলো, এটাই সি। তারপর আমাকে এ বিন্দু পেতে হবে, তাহলে এবির মাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকতে হবে, এবির মাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকতে হবে, এখানে এঁকে দিলাম। তারপরে এ সি, তো সি এর মাপ নিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকতে হবে, তো এখানে পেলাম এ বিন্দু। এবার এর সাথে বি এবং সি যুক্ত করতে হবে। এরপরে চারে আছে কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ অঙ্কন করো, এর থেকে 35 ডিগ্রি কোণ অঙ্কন করো, অর্থাৎ 90 ডিগ্রি কোণ আঁকতে হবে আর 45 ডিগ্রি কোণ আঁকতে হবে। 90 ডিগ্রি কোণ আঁকার জন্য প্রথমে যে কোনো মাপের একটা সরলরেখা নিয়ে নিতে হবে, তারপরে কম্পাসের সাহায্যে যে কোনো মাপ নিয়ে এখানে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে প্রথমে। তাহলে 90 ডিগ্রি কোণ এঁকে ফেললাম, এর নাম এ বি সি। এখন যদি 45 ডিগ্রি কোণ আঁকতে হয় তাহলে এই কোণের সমদ্বিখণ্ডক আঁকতে হবে, অর্থাৎ এই কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। এটা নাম দিলাম পি। তাহলে কোণ এবিসি এটা হলো 90 ডিগ্রি, কোণ পিবিসি এটা হলো 45 ডিগ্রি, বা কোণ এবিপি এটাও 45 ডিগ্রি। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, এক নিচের তালিকা থেকে দ্বিস্তম্ভ লেখো আঁকো। তাহলে এটা খেলা, ক্রিকেট, ফুটবল, সাঁতার, হকি, আর সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা, অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা। এটা 194 পৃষ্ঠাতে তিন দাগের অঙ্কটা তোমরা, আর এটা আমি করে দেবো। এখানে তিন দাগে যেটা আছে এটা পড়ার বই, গল্পের বই, এটা আছে 192 পৃষ্ঠা 4 দাগের অঙ্ক, এটা বইতেই করা আছে, আর এটা কিন্তু বইতে করা নেই, এটা আমি যেখানে টেক্সট বইয়ের অঙ্কগুলো পরপর করেছি যে ভিডিওতে, সেখানে তোমরা গেলে এই ভিডিওটা তোমরা পেয়ে যাবে, বা এই অঙ্কটা পেয়ে যাবে। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেখান থেকে এটা দেখে নিতে পারো। আর এটা তো বইতে করাই আছে, এটা করাচ্ছি না, এটাও করাচ্ছি না। তাহলে 5-এ 2 দাগটা করাবো, দ্বিস্তম্ভ লেখো আঁকো। এখানে আছে দ্বিস্তম্ভ লেখো আঁকো, মাস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, ছাত্র আর ছাত্রী। তাহলে এখানে ছাত্রদের সংখ্যা আলাদা করে দেওয়া আছে এবং ছাত্রীদের সংখ্যা আলাদা করে দেওয়া আছে, এখান থেকে একটা দ্বিস্তম্ভ লেখো আঁকতে হবে। 5-এর 2। তাহলে এখানে দুখানা অক্ষ টেনে নিতে হবে, একটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। এখন এটা হলো, আচ্ছা এটা একটা অক্ষ টানলাম, আর অক্ষ টানতে হবে উল্লম্বভাবে আরেকটা। এখন যে মানগুলো দেওয়া আছে দেখো, এই মানগুলো দেখে
স্কেল নির্ধারণ করতে হবে। এখানে 30, 25, 35, 25, 20, 25, 30, এখানে 25, 30, 35, 25, 20, 35, অর্থাৎ 25, 20, 20, 25, 30, 35 এই 4টি সংখ্যাই মোটামুটি আছে। তো এটা মোটামুটি আচ্ছা, তাহলে প্রত্যেক 1 সেন্টিমিটার পরপর আমরা ধরতে পারি যে 1 সেন্টিমিটার পরপর 5। তাই যদি ধরি তাহলে এখানে এটা 2 সেন্টিমিটার, 3, 5, 10, 15, 20, 25, 30, 35, 40। তাহলে এই যে স্কেলটা আঁকছি এটা হলো 5, এটা 10, 15, 20, 25, 30, 35 আর এটা 40। তাহলে এগুলো ছাত্র বা ছাত্রীর সংখ্যা। এটা হলো ছাত্র বা ছাত্রী সংখ্যা। উল্লম্ব অক্ষ বরাবর ছাত্র ও ছাত্রীর সংখ্যা নিলাম, আর অনুভূমিক অক্ষ বরাবর এটা মাসের নাম। এই অক্ষ বরাবর মাস নেব। তো এখানে দেখতে পাচ্ছি জানুয়ারি থেকে জুন পর্যন্ত আছে 1, 2, 3, 4, 5, 6, 6খানা মাস আছে। তাহলে একটা নির্দিষ্ট দূরত্ব পরপর একটা করে মাস নিতে হবে। আচ্ছা, তো প্রথম এটা নিলাম জানুয়ারি, তারপরে আছে ফেব্রুয়ারি, এখানে আছে মার্চ, এখানে এপ্রিল, এখানে মে, এটা জুন। তাহলে জুন মাস পর্যন্ত আছে। তো এখানে জানুয়ারিতে ছাত্র 30, ছাত্রী 25। জানুয়ারিতে ছাত্র 30, ছাত্রী 25। তো এখানে একটা উল্লম্ব রেখা প্রথমে আমি এঁকে নেব, যেটা যেন ডিপভাবে না আঁকি, অর্থাৎ একটা মোটামুটি বোঝার জন্য একটা উল্লম্ব রেখা এঁকে নিলাম। মোটামুটি বোঝা যাচ্ছে। এখন 30, প্রথম 30 নিতে হবে। 30 বলতে এই পর্যন্ত। তো এবার ডিপ করে আঁকা যাবে, কারণ 30 পর্যন্ত আছে যেহেতু। তাহলে 30 পর্যন্ত এখানে ডিপ করে আঁকছি সরলরেখাটা। এটা একটা সরলরেখা নিলাম ডিপ করে। ছাত্রের দিকে আছে 30, আর ছাত্রীর দিকে আছে 25। এটা 25। আচ্ছা, এটা জানুয়ারি হলো। ফেব্রুয়ারিতে দেখতে পাচ্ছি, ফেব্রুয়ারিতে আছে 35 আর 30। প্রথম ছাত্রের দিকে 35 আর ছাত্রীর দিকে প্রথম আছে 35। তাহলে 35 অর্থাৎ এই পর্যন্ত হবে 35। বাদিকটা 35 অর্থাৎ ছাত্রের দিকে 35।
আর এদিকে আছে 30। তারপরে মার্চে আছে 25, 25 আর 35। মার্চে 25 আর 35। এটা হলো 25 আর এটা হলো 35। প্রথমটা 25, তাহলে বাঁদিকে এইভাবে 25 নিতে হবে। আর ডান দিকটা 35। তারপরে এপ্রিলে আছে 20, 25। এটা 20, এটা 25। প্রথমটা 20, পরেরটা 25। এটা 25টা আঁকলাম, আর এদিকে 20টা আঁকতে হবে। তারপরে মে মাসে আছে 25 আর 20। এবং মে মাসে প্রথমটা 25, পরেরটা 20। আর লাস্ট আছে জুন মাসে আছে 30 এবং 35। এটা 30 আঁকতে হবে। 30 এই পর্যন্ত। 30 আর এদিকে আছে 35।
এখন দ্বিস্তম্ভ লেখ মোটামুটি হলো। তো এক সাইডটা ছাত্রের দিকটা আমি যদি অন্যরকম ডিজাইন করে দিই আর ছাত্রের দিকটা ওইভাবে ফাঁকা অবস্থায় থাকে, তাহলে দুরকম হচ্ছে, দুটো স্তম্ভ দুই রকমের ডিজাইনের হচ্ছে, সেক্ষেত্রে স্তম্ভের সৌন্দর্য বাড়বে। তাছাড়া এই অবস্থাতে রাখলে ফুল মার্কস পাবে, কিন্তু একটু সৌন্দর্য বাড়ানোর জন্য তোমরা করতেই পারো যে দুটো স্তম্ভ দুটো আলাদা কালার করে দিতে পারো বা আলাদা ডিজাইন দিতে পারো। তো উল্লম্ব স্কেলটা লিখে দিতে হবে। উল্লম্ব স্কেল 1 একক সমান একজন ছাত্র বা ছাত্রী। তো এখানে দ্বিস্তম্ভ লেখ আঁকা কমপ্লিট হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।